আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে ফৌজদারি মামলায় আপনি জামিন নেবেন কিভাবে। প্রিয় দর্শক, ফৌজদারি মামলায় জামিন নেবেন কিভাবে সেইটা জানার আগে আপনার জানতে হবে যে ফৌজদারি মামলা কি। প্রিয় দর্শক, আমাদের দৈনন্দিন যে মামলাগুলো আমরা দেখে থাকি, যেমন দেওয়ানি এবং ফৌজদারি, উভয়ই আমরা অনেক সময় বিভক্ত করতে পারি না। যারা সাধারণ জনগণ রয়েছেন বা সাধারণ মতামত ভাষী যারা রয়েছেন, তারা কিন্তু অনেকেই জানেন না যে ফৌজদারি মামলা কি আর দেওয়ানি মামলা কি। প্রিয় দর্শক, ফৌজদারি মামলা হচ্ছে আপনি যদি কাউকে আঘাত করেন অথবা আপনি যদি কাউকে যদি লাঞ্ছনা করেন, যার পরিপ্রেক্ষিতে যদি আপনার মানহানির মামলা হয়, সেই মানহানির মামলাও কিন্তু ফৌজদারিতে হতে পারে। প্রিয় দর্শক, এছাড়া মাদকের মামলা হতে পারে, এছাড়া অস্ত্র আইনের মামলা হতে পারে, অথবা ধর্ষণ মামলা হতে পারে। এই যে ধরনের যে মামলাগুলো রয়েছে সবগুলো কিন্তু ফৌজদারি মামলা হয়ে থাকে। মার্ডার মামলা, তারপরে আপনার মাদকের ভিতরে যেমন হিরোইন, ফ্যান্সিডিল, ইয়াবা, গাঁজা, তারপরে আপনার ছোট আঘাত বা মারাত্মক গুরুতর জখম যদি হয় বা করা হয়, সেগুলো কিন্তু আপনার ফৌজদারি মামলা হিসেবেই গণ্য করা হয়। এই মামলাগুলো আপনি থানাতে দায়ের করতে পারেন অথবা কোর্টেও দায়ের করতে পারেন। এই ক্ষেত্রে আমলযোগ্য আমলের অযোগ্যর একটা ব্যাপার থাকে। যদি মামলাগুলো একটু গুরুতর হয় এবং আসামি পলাতক হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আপনার মামলাগুলো থানাতে নেওয়া হয়, এগুলো আমলযোগ্য হিসেবেই গণ্য করা হয়। প্রিয় দর্শক, আমলযোগ্য মামলার ভিতরে আপনি অ্যাটেম্প টু মার্ডার, গুরুতর আঘাত, তারপরে আপনার ধর্ষণ মামলা, 302 ধারা অনুযায়ী যে মার্ডারগুলো হয়, এই মার্ডারের যে শাস্তিযোগ্য অপরাধগুলো কিন্তু আমলযোগ্য হিসাবে গণ্য করা হয়। এই ধরনের মামলাগুলো আপনার বেশিরভাগ ক্ষেত্রেই কোর্টে দায়ের করা হয় না, এগুলো সরাসরি আপনার এজাহার হিসেবে থানাতে অন্তর্ভুক্ত হয়। এবং কোর্টে যে মামলাগুলো দায়ের করা হয়, যেমন প্রতারণার মামলা রয়েছে, 406, 420 ধারায় প্রতারণার মামলা রয়েছে। তারপরে চুরির মামলা অনেক সময় হয়ে থাকে, অথবা অনেক সময় ডাকাতির মামলা কোর্টেও করা যায়, আবার থানাতেও করা যায়। এছাড়া আপনার মারামারি মামলাগুলো করা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে অপহরণ মামলা কোর্টেও হয়, আবার অনেক সময় থানাতেও করা যেতে পারে। এছাড়া নারী নির্যাতন মামলাগুলো আপনার কিন্তু কোর্টে অথবা থানাতে দায়ের করা হয়ে থাকে। প্রিয় দর্শক, যেখানেই দায়ের করা হোক না কেন, এই যে মামলাগুলো, এই মামলাগুলোর থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন বা কিভাবে জামিন পাবেন, সে বিষয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, এই মামলাগুলো যখন আপনার কোর্টে চলে যায়, তখন কিন্তু মামলাটির এজাহার হিসেবে গণ্য করা হয়, অথবা যদি কোর্টে মামলা দায়ের করা হয় তাহলে আর্জি হিসেবে গণ্য করা হয়। আপনি যদি মামলার আসামি হয়ে থাকেন বা আসামি পক্ষের কোনো লিগ্যাল গার্ডিয়ান হয়ে থাকেন, তাহলে আপনার এই কপি সংগ্রহ করতে হবে। যেমন থানাতে যদি মামলাগুলো দায়ের করা হয়, তাহলে এজাহার, এফআইআর, জব্দ তালিকা, ফরওয়ার্ডিং, এগুলো আপনার সংগ্রহ করতে হবে। আর যদি কোর্টে মামলাগুলো দায়ের করা হয়, তাহলে আপনার এই মামলাগুলোর আর্জি, ফিরিস্তি থাকতে পারে বা অন্যান্য যে কাগজাদি আছে সেগুলো আপনি আইনজীবীর মাধ্যমে উত্তোলন করতে পারেন। আপনি এগুলো উত্তোলন করার পরে আপনার প্রথম কাজ হবে আপনার একজন আইনজীবী নিয়োগ করা। বিজ্ঞ আইনজীবী নিয়োগ করে পরবর্তীতে জামিনের জন্য আবেদন করা। প্রিয় দর্শক, এই আবেদন করার ক্ষেত্রে আসামির কাছ থেকে পাওয়ার নিতে হয়। আইনজীবীর ওকালতনামার মাধ্যমে কিন্তু আইনজীবীর কাছ থেকে এই ওকালতনামা সংগ্রহ করতে পারেন, অথবা আইনজীবী নিজে সেই প্রসিডিওরগুলো মেনটেন করতে পারে। এগুলো মেনটেন করে পরবর্তীতে কিন্তু জামিনের প্রার্থনা করতে হবে। প্রিয় দর্শক, এই ক্ষেত্রে যে জামিনের ব্যাপারগুলো থাকে, জামিনের ব্যাপারগুলো সব মামলার ক্ষেত্রেই কিন্তু আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিয়ে দেয় না। এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার হাইকোর্টেও যেতে হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে হাজতবাস বিবেচনা হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা হতে পারে। কোন কোন ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করা হয়? প্রিয় দর্শক, যদি আসামির বয়স আপনার 60 ঊর্ধ্ব হয় অথবা 70-এর কাছাকাছি হয়ে থাকে এবং নানান রোগে যদি আক্রান্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করা যেতে পারে। এছাড়া যদি আসামি শিশু হয়ে থাকে তাহলেও মানবিক দিক বিবেচনা করা যেতে পারে। প্রিয় দর্শক, আপনার আসামি যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু মানবিক দিক বিবেচনা করা হতে পারে।
এই বিষয়গুলো যদি অতিক্রান্ত হয়ে যায়, অর্থাৎ যদি এগুলো না থাকে, আসামির বয়স যদি ঠিকঠাক থাকে, বয়স যদি 30-40 এরকম থাকে, তারপরে আপনার আসামি যদি মহিলা না হয়ে থাকে অথবা শিশু না হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানবিক দিক বিবেচনা করারও সুযোগ কম থাকে। তবে যদি আসামির মা মারা গিয়ে থাকে অথবা আত্মীয় স্বজন কেউ মারা গিয়ে থাকে, অথবা যদি কোনো আপনার মানবিক দিক এমন থাকে যে আপনার আসামির কেহ বাসায় অসুস্থ, অথবা আসামি যদি আপনার ভিতরে চলে যায়, সেই ক্ষেত্রে তার আপনি বেশি অসুস্থ হয়ে যেতে পারে অথবা মারা পর্যন্ত যেতে পারে। যদি এরকম কোনো মেডিকেল রিপোর্ট থেকে থাকে, তাহলে কিন্তু বিজ্ঞ আদালত চাইলে মানবিক দিক বিবেচনা করতে পারে প্রিয় দর্শক। তবে আপনার এই যে মার্ডার, তারপরে আপনার অ্যাটেম্পট টু মার্ডার বা গুরুতর যে আঘাতগুলো করা হয়ে থাকে, এই ক্ষেত্রে সরাসরি ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিতে চায় না। এই ক্ষেত্রে আপনারা চাইলে মহানগর দায়রা আদালতে অথবা আপনার হাইকোর্টে পর্যন্ত যেতে পারেন। অনেকেই আমার কাছে এরকম প্রশ্ন করে থাকে যে আগাম জামিন নেওয়া যাবে কিনা প্রিয় দর্শক। এই ক্ষেত্রে আগাম জামিনও আপনারা নিতে পারেন। তবে আগাম জামিন নিলে আপনাকে 2 মাসের জন্য সর্বোচ্চ হাইকোর্ট আগাম জামিন দিয়ে থাকে। আপনার যদি মহামান্য হাইকোর্ট 2 মাসের জন্য আগাম জামিন দিয়ে থাকে, তাহলে এই 2 মাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু যে আদালতে মামলাটি রয়েছে সেই আদালতে গিয়ে আবার সারেন্ডার দিতে হতে পারে। বিজ্ঞ আদালত চাইলে আপনাকে জামিন দিতে পারেন, আবার চাইলে আপনাকে আটকে দিতে পারেন প্রিয় দর্শক। জামিনটি কি? জামিন হচ্ছে আপনার আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনার বিজ্ঞ কৌশলী বা বিজ্ঞ আইনজীবী জামিনের আবেদন করলে আদালত সন্তুষ্ট হয়ে আপনাকে যে কোনো বন্ডে বা যে কোনো শর্তে জামিন মঞ্জুর করে আপনার ঠিকানায় পাঠাতে পারে। অর্থাৎ আপনি কিছুদিনের জন্য বা কিছু সময়ের জন্য আপনি জেল হাজত থেকে নিজ বাসস্থানে হাজিরার শর্তে আপনি বের হলেন প্রিয় দর্শক। এই যে জামিনে বের হওয়ার পরে অনেকে মনে করেন যে মামলাটি হয়তো শেষ হয়ে গিয়েছে, আবার অনেকে মনে করে যে 3টা হাজিরা দিলে মামলা শেষ হয়ে যাবে প্রিয় দর্শক। টোটালি রং। যদি আপনার একটি মামলা হয়ে থাকে, সেই মামলা যদি আপনি জামিন পেয়ে যান, এটা একটা অস্থায়ী জামিন। অর্থাৎ আপনার বিচার প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনার এই মামলাটি প্রমাণিত হয় যে আপনি আসলেই দোষী সাব্যস্ত বা দোষ করেছেন, বা সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে সাজাটি বিজ্ঞ আদালত দিবেন এবং যে অপরাধ বা যে ধারা অনুযায়ী যে সাজাটি আসবে সেটি কিন্তু ভোগ করতে হতে পারে। সেক্ষেত্রে আপনার এই যে আপিল একটা ম্যাটার্স থাকে, সেগুলো পুরোপুরি আলাদা প্রিয় দর্শক। তবে 3টি হাজিরার মাধ্যমে মামলা খালাস হয়ে যায় এরকম কোনো প্রসিডিওর বা এরকম কোনো আপনার প্রথা কিন্তু চালু নেই। এটি একটি পুরোপুরি মানুষের বানোয়াট কথাবার্তা। আপনারা অবশ্যই গুজবে কান দিবেন না প্রিয় দর্শক। আপনি যে আইনজীবী নিয়োগ করবেন, অবশ্যই তার যে নির্দেশন, যে সে যে নির্দেশ দিবে বা যে দিকগুলো আপনার বিবেচনা করে চলতে হবে, সে জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই বিবেচনা করে চলতে হবে। এবং আপনার যে আইনজীবী আপনাকে যে উপদেশ দেবে সেগুলো কিন্তু মেনে চলতে হবে। কারণ আপনার আইনজীবী জানেন যে কিভাবে আপনাকে রক্ষা করতে হবে প্রিয় দর্শক। আপনার মামলাটি যদি দর্শন মামলা হয়ে থাকে, আপনার মামলাটি যদি মার্ডার মামলা হয়ে থাকে, আপনার মামলাটি যদি অ্যাসিড নিক্ষেপ মামলা হয়ে থাকে, আপনার মামলাটি যদি অস্ত্র আইনের মামলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কাস্টডি একটা বড় ব্যাপার। আপনার এই মামলাগুলো যদি এই ধরনের অর্থাৎ বড় মামলা হয়ে থাকে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা অনেক সময় মহানগর দায়রা জজ আদালতও জামিন দেন না, যার জন্য মহামান্য হাইকোর্ট বিভাগ জামিন দিলেও লং টাইম কাস্টডি হতে হয় এবং জামিন দেয়। এছাড়া আপনার মামলাটি যদি গাঁজা, আপনার মামলাটি মাদক যেমন ইয়াবা, হিরোইন এরকম হয়ে থাকে বা ফ্যান্সিডিল হয়ে থাকে, তাহলে পরিমাণের উপরে কিন্তু আপনি নির্দিষ্ট একটা সময় হাজত বা হওয়ার পরে কিন্তু আপনি জামিন পেতে পারেন। এছাড়া আপনার যদি মারামারি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এই ধরনের কোনো মামলা হয়ে থাকে অথবা অবৈধ সমাবেশের কোনো মামলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আইনজীবী আইনগত বিষয়গুলো উপস্থাপন করে তার লজিক দিয়ে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন সে ব্যবস্থা তিনি করতে পারে। এছাড়া বিজ্ঞ আদালত চাইলে হাজতবাসগুলো বিবেচনা করতে পারেন। এভাবেই কিন্তু আপনি আপনার ফৌজদারি মামলা থেকে জামিন পেতে পারেন। তবে জামিন আপনি যে সময়ে পান না কেন, জামিনের যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে। জামিনের যেমন শর্ত থাকে আপনার প্রতি ডেট হাজিরা দেওয়া এবং সাক্ষী আসলে তাদেরকে জেরা করা আপনার আইনজীবীর মাধ্যমে, আর্গুমেন্ট করা এবং 342 করা
পরবর্তীতে রায়ের ব্যাপারগুলো থাকে। এর ভিতরে আরও কিছু বিষয় রয়েছে, যেমন ধরেন আপনার সাক্ষীকে উত্তপ্ত না করা, অর্থাৎ সাক্ষী ধ্বংস হয়ে যেতে পারে, বা আপনার সাক্ষী সাক্ষ্য ধ্বংস হয়ে যেতে পারে, বা সাক্ষী কোনোভাবে যেন আদালতে উপস্থিত হয়ে সাক্ষী দিতে না পারে, এই ধরনের কোনো বাধাগ্রস্ত সৃষ্টি না করা, এবং আপনার মামলার কোনো প্রমাণাদি নষ্ট না করা, নিয়মিত আদালতে হাজিরার মাধ্যমে বা কোনো একটি বন্ডের মাধ্যমে বিজ্ঞ আদালত চাইলে আপনাকে জামিন মঞ্জুর করে দিতে পারেন এবং একটু সময়ের জন্য দিতে পারেন, এবং অন্তর্বর্তীকালীনও আপনাকে জামিন দিতে পারেন। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আরও যদি বিস্তারিত জানতে চান বা বুঝতে চান, বা আপনার যদি একটি মামলা থেকে থাকে এবং সেই মামলাটি থেকে যদি পরিত্রাণ পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।